ভাদ্রে পরে আশ্বিন। আশ্বিনের মাঝামাঝি পূজা। একদিন প্রবল ঝড় হয়ে গেল। কালবৈশাখী কোথায় লাগে, সারা দিন টিপি টিপি বৃষ্টি হলো। সন্ধ্যায় আকাশ ভরে এলো নিবিড় কালো মেঘ। মাঝরাত্রে শুরু হলো ঝড়। কি সে বেগ বাতাসের, আর কি গর্জন! বড় বড় গাছ মড়মড় শব্দে মটকে গেল। জেলেপাড়ার অর্ধেক কুটিরের চালা খসে এলো। সমুদ্রের মতো বিপুল ঢেউ তুলে পদ্মা আছড়ে পড়তে লাগলো তীরে। জেলেপাড়ার বৃদ্ধ ও রমণীরা হাহাকার করে রাত কাটালো। ছেলেমেয়েরা কেউ ভয়ে নিস্পন্দ হয়ে রইল, কেউ গুমড়ে গুমড়ে কাঁদতে লাগলো। ইলিশের মরশুম শেষ হলে মোটা উপার্জনের সুযোগ দুদিন পরে ফুরিয়ে যাবে। জেলেপাড়ার কোনো ঘরে আজ বুঝি সমর্থ দেহ পুরুষ নেই। পদ্মার বুকে নৌকো ভাসিয়ে ছড়িয়ে গিয়েছে দূর দূরান্তরে। কে ফিরবে প্রভাতে, কে ফিরবে না? ঝড় শুরু হলে ঘরে ঘরে মেয়েরা উঠোনে পিঁড়ি পেতে দিয়েছে। ঝড়ের দেবতা বসবেন, শান্ত হবেন। ঘরে ঘরে মেয়েরা কপাল কুটে মধুসূদনকে ডেকেছে। এ কি রোষ দেবতার, কেন এ প্রলয়? সকালে ঝড় কমলো, কিন্তু একেবারে থামলো না। শাঁ শাঁ শব্দে বাতাস বইতে লাগলো, বৃষ্টি পড়তে লাগলো গুঁড়ি গুঁড়ি। জেলেপাড়ার দিকে তাকানো যায় না। ঘন সন্নিবিষ্ট কুটিরগুলোকে কে যেন আবর্জনার মতো নেড়ে চেড়ে চারদিকে ছড়িয়ে দিয়েছে। কোনো ঘর কাত হয়ে পড়েছে, কোনো ঘরের চালা নেই, কোনো চালার অর্ধেক খড় উড়ে গিয়ে বাঁশ বের হয়ে পড়েছে। উঠান ভরে পথ জুড়ে জমেছে গাছের ডালপালা। কুবেরের শোবার ঘরখানা পড়ে গিয়েছে। গোপী খুব আঘাত পেয়েছে, কে জানে ডান পাটা তার ভেঙে গিয়েছে কিনা। চালা উড়ে দূরে গিয়ে পড়েছে পিতামের গোয়াল ঘরের। হিরু আর সিধুর একখানা ঘরও দাঁড়িয়ে নেই। অনুকূলের তিনখানা ঘরের একটা চালা নেই, বাকি দুখানার চালায় নেই খড়। রাসুর ঘরখানা ছিল একেবারে ফাঁকায়। ভিটা আর দুটি খুঁটি ছাড়া ঘরের চিহ্নটুকু দেখতে পাওয়া যায় না। শীতলের বাড়ির চারদিকে বড় বড় গাছ। তার একটা গাছ পড়লে বাড়ি তার পিষে যেত, কিন্তু গাছের আশ্রয়েই ঘরগুলো তার বেঁচে গিয়েছে। জেলেপাড়ার আরো অনেকেরই ক্ষতি হয়েছে অল্প বিস্তর। মুসলমান মাঝিদের মধ্যে ক্ষতি হয়েছে আমিনুদ্দির বেশি। প্রকাণ্ড একটা সিঁদুরে আম গাছ গোড়া শুদ্ধ উপড়ে যে ঘরে আমিনুদ্দির বউ আর ছেলে মেয়ে তিনটি ছিল, সেই ঘরখানাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আমিনুদ্দির বউ থেতলে মরেছিল সঙ্গে সঙ্গে। সকালে টেনে বের করার সময় ছেলেটার প্রাণ ছিল, ঘণ্টাখানেক পরে সেও শেষ হয়ে গেছে। শুধু মেয়েটার কিছু হয়নি। আমিনুদ্দি কোথায় আছে কি জানে, হয়তো ডাঙায়, নয়তো পদ্মার উত্তাল জলতলে। অত বড় মেয়েটা তার কারো সান্ত্বনা মানছে না। হাউ হাউ করে লুটিয়ে লুটিয়ে কাঁদছে। যে মেয়ের পর্দা রাখবার জন্য গরিব আমিনুদ্দি কুটির ঘিরে উঁচু বেড়া দিয়েছিল, আজ যার খুশি তাকে দেখে যাও। কালো চোখে কাল সে যে কাজল দিয়েছিল, এখনো তা ধুয়ে যায়নি। বেড়ার ফাঁকে ওর কাজল চোখের সলাজ চাহনি দেখে কাল অপরাহ্নে জহরের জোয়ান ছেলে নাসির বুঝি খুশি হয়ে পদ্মায় নৌকো ভাসিয়েছিল। পদ্মা হয়তো তাকে এতক্ষণ ধুয়ে মুছে ফেলেছে পৃথিবীর বুক থেকে। ভীত বিবর্ণ মুখে কাঁপতে কাঁপতে জেলেপাড়ার নরনারী পদ্মা তীরে গিয়ে দাঁড়ায়। আরক্ত চোখে চেয়ে থাকে উন্মত্ত জলরাশির দিকে। ঘাটে তিনটি নৌকো বাঁধা ছিল, একটি অদৃশ্য হয়েছে, দুটি উঠে এসেছে ডাঙায়। খানিক দূরে গাছপালা সমেত খানিকটা ডাঙা ধসে গেছে, আরো খানিকটা অংশ ফাটল ধরে আছে, শীঘ্রই ধসবে। পদ্মা তীরে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। চেয়ে চেয়ে চোখ ফেটে গেলেও কাল যারা নদীতে পাড়ি দিয়েছিল তাদের দেখতে পাওয়া যাবে না। যে নদীতে ডুবেছে সে তো গিয়েছেই। ডাঙায় যারা আশ্রয় পেয়েছে, পদ্মা শান্ত না হলে তাদেরও ফিরে আসা সম্ভব নয়। ডাঙা পথে আসতে পারে,
কিন্তু এখনো মাঠে ঘাটে জল একেবারে সরে যায়নি। কে কোথায় ডাঙা পেয়েছে কে জানে, হয়তো সেখান থেকে ডাঙায় পায়ে হেঁটে আসবার সুবিধে নেই। গৃহের জন্য মন হয়তো তাদের উতলা হয়েছে। ভোরের আলো ফুটলে এই উন্মাদিনী নদীর তীর ঘেঁষে নৌকো বেয়ে হয়তো তারা গ্রামে ফিরবার চেষ্টা করবে। বেলা বেড়ে উঠলে ধীরে ধীরে বাতাস পড়ে গেল, পদ্মা শান্ত হয়ে এলো। অপরাহ্নে একটি দুটি করে জেলে পাড়ার নৌকোগুলো ফিরে আসতে লাগলো। প্রথমে যারা এসে পড়ল সকলে তাদের ঘিরে জুড়ে দিল কলরব। বাকি সব অন্য সকলের খবর কি? সকলের খবর তারা দিতে পারল না। কে কোথায় তীরে ফিরেছে কে জানে। দু চারজনের খবর মাত্র তারা বলতে পারল। যাদের সংবাদ জানা গেল তাদের উদ্বিগ্ন আত্মীয় স্বজনের মুখ থেকে একটা কালো পর্দা যেন সরে গেল। খবর যাদের মিলল না তাদের আপনজনেরা আবার নীরবে পদ্মার সীমাহীন বুকে দৃষ্টি পেতে রাখল। তবে প্রত্যেকটি নৌকাই এই একটি আশার বার্তা বয়ে আনতে লাগলো যে কারো প্রাণহানি হয়েছে এই সংবাদ তারা শুনে আসেনি। বুক বেঁধে সকলেই প্রতীক্ষা করতে পারে, হয়তো ব্যর্থ হবে না। আমিনুদ্দি ও নাসির একসঙ্গে ফিরে এলো। আমিনুদ্দির জন্য কেউ ঘাটে আসেনি, জহর এসেছিল। নাসিরকে দেখে সে শুধু বলল, পাবজান ফির রাল্লি রে, বলে আমিনুদ্দির দিকে চেয়ে একেবারে চুপ করে গেল। কারো মুখে কথা নেই। আমিনুদ্দিকে দেখে সকলে স্তব্ধ হয়ে গিয়েছে। আমিনুদ্দি এদিক ওদিক চাইল, তারপর ভীত উৎসুক কণ্ঠে জহরকে জিজ্ঞাসা করল, খবর কাও মিয়াবাই, ভালো নিয়ে আসে বেবাকে, সুপ মায়েরা রইলা কে রে? আই কারো কিছু বলবার ছিল না। হাত ধরে জহর তাকে ধীরে ধীরে গ্রামের দিকে টেনে নিয়ে গেল। তারপর এলো কুবের ও গণেশ। এলো তারা অনুকূলের নৌকায়। ধনঞ্জয়ের নৌকাটা ডুবে গিয়েছে। বোকা গণেশের একটা পা মুচকে গিয়েছিল। ঝড়ে নয়, পা পিছলে একটা সে আছাড় খেয়েছিল ডাঙায়। উলুপি আজ সারা দিন একরকম পদ্মা তীরেই কাটিয়েছে। গণেশকে ধরে সে বাড়ি নিয়ে গেল। কুবেরের জন্য কেউ আসেনি। পরের মুখে সে তার গৃহের বৃত্তান্ত শুনল। বড় ঘরটা পড়ে গিয়েছে। যে ঘর ছাইবার জন্য হোসেন মিয়া সন দিয়েছিল, গোপীর পায়ে চোট লেগেছে। বিবর্ণ মুখে কুবের বাড়ির দিকে পা বাড়ালো। ঘর দুয়ার অনেকেরই পড়েছে। সর্বনাশ হয়ে গিয়েছে আমিনুদ্দির। কিন্তু তার নিজের ঘরখানা পড়ে যাওয়ার চেয়ে বড় দুঃসংবাদ কুবেরের কাছে আর কিছুই নয়। কবে আবার সে ঘর তুলতে পারবে কে জানে, মাথা গুঁজবে কোথায়। পথে দেখা হলো কপিলার সঙ্গে। কুবেরকে দেখেই কপিলা উচ্চরবে কেঁদে উঠল। বড় উচ্ছ্বাস কপিলার। বলল, ফিরে আইসো মাঝি, মুখ রাখছেন ঠাকুর, আমার মুখ রাখছেন। আমি না মানত কইরা থুইছি 5 পহাড় হরিলুট দিমু। কুবের বিব্রত হয়ে বলল, কাঁদো কেন? সঙ্গে চলতে চলতে কপিলা আত্মসংবরণ করল। পার ভীষণ চোট পাইছে মাইয়া, শোনি বৃত্তান্ত। কুবের মাথা হেলিয়ে বলল, হ ভুল লাগাছে না? বিষম ফুলছে, দিনদা ভৈরা চিল্লাইয়া মরছে মাইয়া। চারিদিকে ভাঙা গাছ, ভাঙা ঘর, পত্র পল্লবে আচ্ছাদিত পথ। কুবেরের চোখে জল আসে। ঘরের কাছে গিয়ে সে দাঁড়ালো। ঘর কই কুবেরের? ভেঙে অঙ্গনে হুমড়ি খেয়ে পড়েছে। পিসির ঘরে সকলে আশ্রয় নিয়েছিল। ঘরে ঢুকে কুবের ঢেকিটার উপর বসে পড়ল। গোপী শুয়ে শুয়ে কাতরাচ্ছে। পায়ে তার চুন হলুদ মাখানো হয়েছে, হাঁটুর কাছে বেজায় ফুলেছে। মালার চোখে ভীতি বিহ্বল দৃষ্টি। গত রাত্রে প্রলয়ঙ্কর কাণ্ড ভীরুপঙ্গু নারীটিকে আধমরা করে রেখে গিয়েছিল। এখনো সে সামলে উঠতে পারেনি। কুবের এসে পড়াতে সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। পিসি ভাত রেঁধে রেখেছিল। ঝড় বাদল ভূমিকম্প কিছুই পিসির ভাত রাঁধা বন্ধ করতে পারে না। খানিক পরে উঠে কুবের ভাত খেল। তারপর গোপীর কাছে একটু বসল। যন্ত্রণায় মেয়েটার মুখ নীল হয়ে গিয়েছে। কি করবে কুবের? যন্ত্রণা লাঘবের কি মন্ত্র সে জানে? গোপীকে যাতে একটু
এতটুকু আরাম দিতে পারে? নীরবে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। মালা ধীরে ধীরে বলতে থাকে। মড়মড় করে ঘর ভেঙে পড়ার সময় আতঙ্কে দিশেহারা হয়ে ছুটে বাইরে যাওয়ায় কিভাবে গোপীর উপর চালটা এসে পড়েছিল। ঘরে থাকলে মেয়েটার কিছু হতো না। ঝড়ের সময় যে বাইরে যেতে নেই, ঘরের মধ্যে থাকাই সবচেয়ে নিরাপদ, সেটুকু বুদ্ধি তো মেয়ের নেই। শুনতে শুনতে কুবের ঢুলতে থাকে। কুবেরের ঘুম পেয়েছে। উন্মুক্ত নদী তীরে বসে সে কাটিয়েছে ঝড়ের রাত। সকালে হেঁটে এসেছে দেবীগঞ্জে। দুটো মুড়ি শুধু সে খেয়েছে। বাড়ি পৌঁছানো পর্যন্ত দুর্ভাবনায় ঢিপ ঢিপ করেছে বুকের মধ্যে। এখন পেট ভরে খেয়ে উঠে আর তার জেগে থাকবার ক্ষমতা নেই। মালার সব কথা তার কানে যায় না। গোপীর মাথার কাছে সংকীর্ণ স্থানটুকুতে কোনো মতে কাত হয়ে সে একসময় ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার আগে জেলেপাড়া সকলেই ফিরে এলো। পদ্মার গ্রাসে কেউ যায়নি। পিতাম মাঝির নৌকাটা শুধু মাঝ নদীতে ঝড়ের মুখে পড়ে ডুবে গিয়েছে। নৌকায় ছিল পিতমের ছেলে মাখন, কুবেরের প্রতিবেশী সিধু আর তার ভাই মুরারি। অর্ধমৃত অবস্থায় একটা চরে উঠে রাত কাটিয়ে তারা ফিরে এসেছে আর বলে বেড়াচ্ছে তাদের বাহাদুরির কাহিনী। পাহাড় সমান ঢেউয়ের সঙ্গে লড়াই করে কিভাবে তারা নিজেদের প্রাণ বাঁচিয়েছিল। কয়েকটা দিন বড় গোলমালের মধ্যে কেটে গেল। ধীরে ধীরে ভাঙা ঘরগুলো সংস্কারের চেষ্টা চলতে লাগলো। কেতুপুরের 2-4খানা ঘর বাড়ি পড়ে গিয়েছিল। একদিন মেজকর্তা অনন্ত তালুকদারের সভাপতিত্বে গ্রামবাসীর এক সভা হয়ে গেল। ক্ষতিগ্রস্ত আর দুস্থদের জন্য চাঁদা তোলার ব্যবস্থা হলো। অনন্তবাবু নিজে দান করলেন 10 টাকা। গ্রাম থেকে আরো 15 টাকা উঠল। তার মধ্যে 7 টাকা দেওয়া হলো কেতুপুরের নন্দ ভট্টাচার্যকে। আহা, ব্রাহ্মণের 2খানা ঘর পড়ে গেছে। জেলে পাড়ার জন্য দেওয়া হলো 10 টাকা, 2 টাকা করে 5 জনকে। বাকি টাকাটা বোধহয় ফান্ডে জমা রইল। সুখের বিষয়, দীর্ঘ অনুপস্থিতির পর এই সময় হোসেন মিয়া গ্রামে ফিরে এলো। ঘুরে ঘুরে সে চারদিকের অবস্থা দেখে বেড়ালো। তারপর দাড়ি নেড়ে বলল, না, টাকা কর্জ দিব না, ছন দিব, বাঁশ দিব, নিজে খাড়াইয়া তোমাকে ঘর তুললা দিব, শেষে নিকাশ নিয়া খদ লিখুম, একটা কইরা টিপ দিবা। তাই সই। পুরাতন জীর্ণ ঘরের বদলে যদি নূতন ঘর ওঠে, খত লিখে দিতে আর আপত্তি কি? ঘর যাদের পড়ে গিয়েছিল সকলে তারা খুশি হয়ে উঠল। যাদের ঘর পড়েনি তারা দুঃখিত হয়ে ভাবল ঘর দুয়ার তাদেরও পড়ে গেলে মন্দ হতো না। সকলেই সাগ্রহে হোসেন মিয়া সাহায্য গ্রহণ করল না শুধু আমিনুদ্দিন। সে মাথা নেড়ে বলল, না মিয়া, ঘর দিয়া আমার কাম নাই। আম গাছের তলে তার ঘরখানা যেমন নিষ্পেষিত হয়ে পড়েছিল তেমনি ভাবে পড়ে রইল। সত্যি তো, ঘর দিয়ে আমিনুদ্দিন কি করবে? কে আছে আমিনুদ্দিন? কার জন্য আবার সে দুঃখের দারিদ্র্যের নীড় বাঁধবে? জেলে পাড়ার সকলেই আবার পদ্মার বুকে নৌকো ভাসিয়েছে। আমিনুদ্দিন কোথাও যায় না। কার জন্যে পদ্মার অতল জলে সে জীবিকার সন্ধান করবে? শুধু মেয়েটা আছে, মমিন। কেন আছে কে জানে। সারাদিন মমিন মৃদুস্বরে কাঁদে। আমিনুদ্দিন চেয়েও দেখে না, না ডাকে কাছে, না বলে মেয়ের সঙ্গে কথা। ক্রমে ক্রমে সকলের নূতন খুঁটি, নূতন বেড়া এবং নূতন চালার ঘরগুলো সমাপ্ত হলো। হোসেন মিয়া মজুরদের কি ইঙ্গিত দিয়েছিল সেই জানে। কুবেরের ঘরটা উঠল সকলের আগে। ঘর দেখতে এসে হোসেন মিয়া গোপীর জন্য বড় দরদ দেখালো। বলল, হাসপাতালে নিয়ে যাও কুবির ভাই, বড় জবর চোট পাইছে মালুম হয়। তারপর একখানা খত বের করে বলল, টিপ সই দাও কুবের। 21 টাকা 10 আনার খত লিখছি, বাদ দিছি 2 টাকা। টিপ সই দিয়া রাখো, যখন পারবা দিবা, না দিলি মামলা করুম না ভাই। হোসেন মিয়া মৃদু মৃদু হাসলো। জান দিয়া তোমাকে দরদ করি, খত কিসির, লিখা থইলাম, হিসাব থাকবো না তো কিসির কাম খত দিয়া। কুবের বলল,
পুরানো বাঁশ পুরানো বেড়া দিলি খরচা কম হইতো মিয়া ভাই। কেন পুরান বাঁশ দিয়া কেন? খরচার লাইগা ভাইব না, খরচা তো দিছে আমি, না দি নাই। হ মিয়া ভাই দিছেন, আপনিই দিছেন। টিপসই দিয়া কুবের মুখের দিকে চাইল। বড় ভয় করে কুবের হোসেন মিয়াকে, বড় টান তার হোসেন মিয়ার দিকে। কি জাদু মন্ত্রে তাকে বশ করেছে লোকটা। গোপীর পায়ের ব্যথাও কমে না, ফোলাও কমে না। মেয়েটাকে নিয়ে মহা মুশকিলে পড়েছে কুবের। মালার মতো গোপীও কি শেষ পর্যন্ত খোঁড়া হয়ে যাবে? কি ব্যবস্থা করা দরকার কুবের বুঝে উঠতে পারে না। হোসেন মিয়ার কথা মতো সদরের হাসপাতালে নিয়ে যাবে নাকি? সে তো কম হাঙ্গামার ব্যাপার নয়। অতখানি পথ গোপীকে কেমন করে নিয়ে যাবে? ব্যথায় সে বিছানাতেই পাশ ফিরতে পারে না, অত নাড়াচাড়া তা সইবে কেন? অথচ পায়ের যে অবস্থা গোপীর, শীঘ্রই কোনো ব্যবস্থা না করলে নয়। ইতিমধ্যে পুজো এসে পড়ল। চরডাঙ্গা থেকে একদিন আবার আবির্ভাব হলো অধরের। আবার সে রাগারাগি করে সকলকে নিয়ে যেতে চাইল। ছেলে মেয়েগুলো তার সঙ্গে ফিরে গেল চরডাঙ্গায়, কপিলা গেল না। বলল, কেন? ঘর পড়ে গিয়ে ঢেকিগড় ঘরটাতে যখন তারা সকলে একসঙ্গে মাথা গুঁজে ছিল, অসুবিধার অন্ত ছিল না, তখন অধর আসতে পারেনি? এখন নতুন ঘর উঠেছে, থাকবার কোনো অসুবিধে নেই, এখন সে যাবে কেন এদের এই বিপদের মধ্যে ফেলে? কুবেরও এতে সায় দিয়ে বলল, হ, কেন যাবে কপিলা তাদের এই বিপদের সময়? কপিলা সত্যিই প্রাণ দিয়ে সকলের সেবা করছিল। বড় কৃতজ্ঞ হয়ে উঠেছিল কুবের তার কাছে। বড় ভালো মেয়ে কপিলা, কেন যে ওর বোকা স্বামীটা ওকে ত্যাগ করলো। কেতুপুরে 4 দিন পূজার ঢাকঢোল বাজলো, উৎসব হলো। জেলেপাড়ার ছেলে বুড়ো দুবেলা ঠাকুর দেখলো। কেউ কেউ তাড়ি গিলে খুব মাতলামি করলো। শীতল একদিন একটা দেশি মদের বোতল সাবার করে রাসুকে ধরে আচ্ছা করে পিটে দিল। রাসুর উপর তার এত রাগ কেন কে জানে। লখার সঙ্গে কপিলা একদিন সন্ধ্যার সময় ঠাকুর দেখতে গিয়েছে। খানিক পরে কুবেরও গুটি গুটি গিয়ে হাজির। গিয়ে দেখে শীতলের সঙ্গে হেসে হেসে কথা বলছে কপিলা। বাবুদের কর্মচারী শীতল, পূজাও বাবুদেরই। ভাবখানা দেখো শীতলের, সেই যেন সর্বে সর্বা এখানে। ওর সঙ্গে হেসে হেসে এত কথা কিসের কপিলার? তারপর শীতল প্রসাদ চেয়ে এনে কপিলার আঁচলে বেঁধে দেয়। কপিলা একগাল হাসে। এত লোকের মধ্যে কপিলার এই নির্লজ্জ আচরণে রাগে কুবেরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সে ডেকে বলে, লক্ষা ল বাড়ি যাই। কপিলা বলে, মাঝি আইসো নাকি? খাড়াও মাঝি, আমি যামু। মারে পেন্নাম কইরা লই। কুবের বলে, লক্ষা আইলি রে হারাম জাদা পোলা। কপিলা প্রণাম শেষ করতে করতে লক্ষাকে সঙ্গে করে কুবের জোরে জোরে হাঁটতে আরম্ভ করলো। একটু পথ গিয়েই গতি তার হয়ে এলো মন্থর। না, কপিলার জন্য ফিরে এসে যাবে না, তবে আস্তে আস্তে হাঁটতে দোষ নেই। কপিলা এসে সঙ্গ নেয়। তনিক অন্ধকার হয়ে গিয়েছে। কপিলাকে একা ফেলে যাওয়া ঠিক কর্তব্য হবে না। হয়তো শীতলকেই সে বাড়ি পৌঁছে দিতে বলবে। এতখানি অন্ধকার রাস্তা শীতলের সঙ্গে হেঁটে চলবে কপিলা? তার চেয়ে বিড়ি কিনবার ছলে এখানে কুবেরের একটু দাঁড়ানোই ভালো। বিড়ি কিনতে কিনতে কপিলা এসে পড়ল। কুবের কথাটা বলল না। তিনজনে নীরবে চলতে লাগলো বাড়ির দিকে। কপিলা আর চোখে কুবেরের মুখের দিকে তাকায়। কিছু ঠাহর হয় না অন্ধকারে। চলতে চলতে দেখা হয় রাসের সঙ্গে। যুগীকে নিয়ে সে ঠাকুর দেখতে যাচ্ছে। কপিলা যুগীকে বলে, বইন এক কাম করবা, আমাকে লখারে লইয়া যাও। কুবের আপত্তি করে বলে, কেন ঠাকুর দেখে নাই লখা? কপিলা বলল, ফুলাপান সাদনি মেটে দেখা তোমার লখা বুড়া তো হয় নাই মাঝি। এক নজর দেখা ফাল দিয়া বাড়িতে ফিরবে। যারে লখা যুগি মাসির লাগে। দেখো বইন পোলারে, পোলা বড় বাজ্জাত। মতলব কি কপিলার? লখাকে সরিয়ে দিল কেন? কিছুই যেন বুঝতে পারা যায় না। কপিলা নীরবে পথ চলে। কুবের মনে মনে রাখতে থাকে। শেষে একটা তেঁতুল গাছের তলে পথের
যেখানে দুর্ভেদ্য অন্ধকার রচিত হয়েছে সেখানে হঠাৎ কুবের শক্ত করে কপিলার আঁচল চেপে ধরে বলে, শীতলের লাগে অত কথা কিসের তার? কপিলা বলে, কি করো মাঝি, খুললে পড়বো যে পেশাদ। আঁচলটা কপিলা টেনে ছাড়াতে চেষ্টা করে, মিনতি করে বলে, পোলা পানের লাখান কইরন না মাঝি, ছাড়ো। রাস্তার মধ্যে ইটা কেমন তার কাণ্ড জুড়লা। বলতে বলতে আর কপিলা আঁচলখানা টানাটানি করে না। কুবের তাকে জড়িয়ে ধরলে শান্ত হয়ে থাকে। হঠাৎ বড় যেন করুণ কণ্ঠে বলে, মনটা ভালো না মাঝি, ছাড়বা না? মনটা কাতর বড়। কুবের তাকে ছেড়ে দেয়। চলতে চলতে জিজ্ঞাসা করে, মন কাতর কেন রে কপিলা? কে জানতো কপিলা এমন উত্তর দেবে। স্বামীরে মনে পড়ে মাঝি। হ, আগাগোড়া সব তাহলে ফাঁকি কপিলার, সব ছল। এতক্ষণ রসিকতা করছিল কুবেরের সঙ্গে। ভালো, কুবেরও রসিকতা জানে। কপিলার গালটা সে টিপে দেয়, হি হি করে হাসে, বলে, তাই ক কপিলা, তাই ক। যে স্বামী দূর কই রাখা দাইয়া দিছে তার লাইগা মন্ডা পোড়ায় তর, গেলেই পারাস স্বামীর ঘর। জামু বলে কপিলা হনহন করে হাঁটতে আরম্ভ করে।